নমস্কার বন্ধুরা, আমরা পড়ছি নিহার রঞ্জন রায়ের লেখা বাঙালির ইতিহাস বইটি। আর আজ শুরু করছি তৃতীয় অধ্যায়, তার নাম দেশ পরিচয়। দেশ পরিচয়ের মধ্যে আজকে এই ভিডিওতে যা আলোচনা করব সেটা হলো মেনলি সীমা নির্দেশ, উত্তর সীমা, দক্ষিণ সীমা, পূর্ব সীমা, পশ্চিম সীমা ইত্যাদি। পরের ভিডিওটাতে আমরা ঢুকবো নদ নদীর চর্চায়। তো প্রথমে হলো যুক্তি। উনি ওনার আর্গুমেন্ট সাজাচ্ছেন, তো কেন করা হচ্ছে এই চ্যাপ্টারটা সেটা নিয়ে যুক্তি দিচ্ছেন। দেশ ও জাতির বাস্তব ইতিহাস জানিতে হইলে সর্বাগ্রে দেশের যথার্থ ভৌগোলিক পরিচয় লওয়া প্রয়োজন। মহাকালের কোনো রূপ নাই, কাল অনন্ত, অব্যয় এবং অরূপ। দেশের আধারকে আশ্রয় করিয়া অসংখ্য বস্তু ও প্রাণীরূপ পাত্রকে অবলম্বন করিয়া তবে সেই কাল নিজের সীমায়িত রূপ প্রকাশ করে। দেশ এবং পাত্র নিরপেক্ষকালের কোনো রূপের কল্পনা অ্যাবস্ট্র্যাক্ট কল্পনা মাত্র, তাহার বস্তুগত ভিত্তি নাই। দেশ এবং পাত্র অর্থাৎ দেশান্তর্গত বস্তু ও প্রাণীজগৎ কালকে তাহার বস্তু প্রতিষ্ঠা দান করে, তখনই সম্ভব হয় কালের বাস্তব রূপ উপলব্ধি করা। তাই ইতিহাসের অর্থই হইতেছে কাল, দেশ ও পাত্রের যথাযথ বর্ণনা এবং এই ত্রয়ীর সম্মিলিত রূপ ও তাহার ব্যঞ্জনাকে প্রকাশ করা। পূর্ববর্তী অধ্যায়ে এই ত্রয়ীর তৃতীয়টির অর্থাৎ পাত্রের মানে দেশান্তর্গত প্রাণীজগতের মধ্যে যে শ্রেষ্ঠ সেই মানুষের আদি কথা বলিয়াছি। এই মানুষকে লইয়াই তো মানুষের গর্ব এবং মনুষ্য সমাজের কথাই ইতিহাসের কথা। কাজেই পরবর্তী সকল অধ্যায়ে তাহাদের কথাই সবটুকু জুড়িয়া থাকিবে। বর্তমান অধ্যায়ে ত্রয়ীর দ্বিতীয়টির অর্থাৎ দেশের বাস্তব বিবরণের কথা বলিবার চেষ্টা করা যাইতে পারে, কারণ দেশই হইতেছে মানুষের ইতিহাসের ভিত্তি ও পরিবেশ। দেশের বস্তুগত রূপ বহুল পরিমাণে দেশান্তর্গত মানুষের সমাজ, রাষ্ট্র, সাধনা, সংস্কৃতি, আহার বিহার, বসন ব্যাসন, ধ্যান ধারণা ইত্যাদি নির্ণয় করে। কাজেই বাংলাদেশের মানুষের কর্মকৃতির কথা বলিবার আগে বাংলাদেশের বস্তুগত ভৌগোলিক পরিচয় লওয়া অযৌক্তিক হবে না। এবার শুরু করছি সীমা নির্দেশ। কোনো স্থান বা দেশের রাষ্ট্রীয় সীমা এবং উহার ভৌগোলিক বা প্রাকৃতিক সীমা সর্বত্র সকল সময় এক নাও হইতে পারে। রাষ্ট্রীয় সীমা পরিবর্তনশীল, রাষ্ট্রীয় ক্ষমতার প্রসার ও সংকোচনের সঙ্গে সঙ্গে কিংবা অন্য কোনো কারণে রাষ্ট্রসীমা প্রসারিত ও সংকুচিত হইতে পারে, প্রায়শ হইয়াও থাকে। প্রাচীনকালে হয়তো এখনও হয়। প্রাকৃতিক সীমা যেমন নদ নদী, পাহাড় পর্বত, সমুদ্র ইত্যাদি কখনো কখনো রাষ্ট্রসীমা নির্ধারণ করে, সন্দেহ নাই। প্রাচীন ইতিহাসে তাহাই ছিল সাধারণ নিয়ম। কিন্তু বর্তমানকালে রাষ্ট্রসীমা অনেক সময় প্রাকৃতিক সীমাকে অবজ্ঞা করিয়া চলে। বর্তমান যন্ত্রবিজ্ঞান রাষ্ট্রকে সেই অবজ্ঞার শক্তি দিয়াছে। দৃষ্টান্তস্বরূপ বলা যায়, বর্তমান বাংলাদেশের পশ্চিম ও পশ্চিম দক্ষিণ সীমা কোনো প্রাকৃতিক সীমা দ্বারা নির্দিষ্ট হয় নাই। কোথায় যে বাংলাদেশের শেষ, কোথায় যে বিহারের আরম্ভ, কোথায় যে মেদিনীপুর শেষ হইয়া ওড়িশার আরম্ভ, কোথায় যে ত্রিপুরা ময়মনসিংহ জেলা শেষ হইয়া শ্রীহট্ট জেলার আরম্ভ, বলা কঠিন। পোরাস বর্ডার্স বলে যাকে। ভৌগোলিক ও প্রাকৃতিক সীমা প্রধানত নির্ণীত হয় ভূপ্রকৃতিগত সীমা দ্বারা এবং তাহা সাধারণত অপরিবর্তনীয়। দ্বিতীয়ত এক জনতত্ত্ব দ্বারা এবং তৃতীয়ত ভাষার একত্ব দ্বারা। সাধারণত দেখা যায় বিভিন্ন প্রাকৃতিক সীমার অবেষ্টনীর মধ্যেই জাতি ও ভাষার একত্ব বৈশিষ্ট্য গড়িয়া ওঠে। অন্তত প্রাচীন বাংলায় তাহাই হইয়াছিল। জন ও ভাষার ওই একত্ব বৈশিষ্ট্য বাংলাদেশে নিঃসন্দেহে একদিনে গড়িয়া ওঠে নাই। প্রাগৈতিহাসিক কাল হইতে আরম্ভ করিয়া এই একত্ব দানা বাঁধিতে বাঁধিতে একেবারে প্রাচীন যুগের শেষাশেষি আসিয়া পৌঁছিয়াছে। বস্তুত মধ্যযুগের আগে তাহার পূর্ণ প্রকাশ দেখা যায় নাই। বাংলার বিভিন্ন জনপদ রাষ্ট্র থেকে তাহাদের প্রাচীন পুন্ড্র, গৌড়, সূক্ষ্ম, রাঢ়, তাম্রলিপ্তি, সমতট, বঙ্গ, বঙ্গাল, হরিকেল ইত্যাদির ভৌগোলিক ও রাষ্ট্রীয় স্বাতন্ত্র্য বিলুপ্ত করিয়া এক অখণ্ড ভৌগোলিক ও রাষ্ট্রীয় ঐক্য সম্বন্ধে যখন আবদ্ধ হইল, যখন বিভিন্ন স্বতন্ত্র নাম পরিহার করিয়া এক বঙ্গ বা বাংলা নামে অভিহিত হইতে আরম্ভ করিল, তখন বাংলার ইতিহাসের প্রথম পর্ব অতিক্রান্ত হইয়া গিয়াছে। প্রাচ্যদেশীয় প্রাকৃত ও মাগধী প্রাকৃত হইতে স্বাতন্ত্র্য লাভ করিয়া
অপভ্রংশ পর্যায় হইতে মুক্তিলাভ করিয়া বাংলা ভাষা যখন তাহার যথার্থ আদিম রূপ প্রকাশ করিল, তখন আদিপর্ব শেষ না হইলেও প্রায় শেষ হইতে চলিয়াছে। এই জন ও ভাষার একত্ব বৈশিষ্ট্য লইয়াই বর্তমান বাংলাদেশ এবং সেই দেশ চতুর্দিকে বিশিষ্ট ভৌগোলিক বা প্রাকৃতিক সীমা দ্বারা বেষ্টিত। বর্তমান রাষ্ট্রসীমা এই প্রাকৃতিক ইঙ্গিত অনুসরণ করে নাই সত্য, কিন্তু ঐতিহাসিককে সেই ইঙ্গিতই মানিয়া চলিতে হয়, তাহাই ইতিহাসের নির্দেশ। এবার শুরু করছি উত্তর সীমা। বিশিষ্ট প্রাকৃতিক সীমায় সীমিত জাতি ও ভাষার একত্ব বৈশিষ্ট্য লইয়া আজিকার যে বাংলাদেশ, এই দেশের উত্তর সীমায় সিকিম এবং হিমাচল কিরিট কাঞ্চনজঙ্ঘার শুভ্র তুষারময় শিখর, তাহারই নিম্ন উপত্যকায় বাংলার উত্তরতম দার্জিলিং ও জলপাইগুড়ি জেলা। এই দুই জেলার পশ্চিমে নেপাল, পূর্বে ভুটান রাজ্যসীমা। গুপ্ত সম্রাট সমুদ্রগুপ্তের আমলেই দেখিতেছি নেপাল তাহার রাজ্যের পূর্বতম অংশের উত্তরতম প্রত্যন্ত দেশ। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এই তিনটি জেলাই প্রধানত পার্বত্য কোম দ্বারা অধ্যুষিত। কোচ, রাজবংশী, ভটিয়া ইহারা সকলেই ভোট ব্রহ্মজনের বিভিন্ন শাখা উপশাখা। কিন্তু উত্তর পূর্ব দিকে রংপুর, কোচবিহারের বর্তমান রাষ্ট্রসীমা কিছু প্রাকৃতিক সীমা নয়, সে সীমা একেবারে ব্রহ্মপুত্র নদ পর্যন্ত বিস্তৃত। এই নদই প্রাচীনকালে পুণ্ড্রবর্ধন ও কামরূপ রাজ্যের যথাক্রমে পূর্ব ও পশ্চিম সীমা নির্দেশ করিত। সত্য কামরূপের রাষ্ট্রসীমা কখনো কখনো করতোয়া অতিক্রম করিয়া বাংলার উত্তরতম জেলাগুলি মানে রংপুর, কোচবিহার, জলপাইগুড়ি অতিক্রম করিয়া উত্তর বিহারের প্রাচীন কোষ নদী স্পর্শও হয়তো করিত। তৎসত্ত্বেও ব্রহ্মপুত্রই এবং কখনো কখনো হয়তো করতোয়া যে ছিল মোটামুটি কামরূপ রাজ্যসীমা, এ সম্বন্ধে সন্দেহ নাই। ঐতিহাসিক কালের অধিকাংশ পর্বেই ব্রহ্মপুত্রের উত্তর ও দক্ষিণ উপত্যকা ভূমিতে কামরূপের রাষ্ট্রীয় ও সামাজিক প্রভুত্ব বিস্তৃত ছিল। এই হিসাবে বর্তমান গোয়ালপাড়া জেলার অধিকাংশই পুণ্ড্রবর্ধনের সীমাভুক্ত ছিল, এই অনুমান অসঙ্গত নয়। মধ্যযুগে তো উত্তর ব্রহ্মপুত্র উপত্যকার পশ্চিমতম প্রান্ত বাংলার সামাজিক ও সাংস্কৃতিক প্রভুত্বের অন্তর্ভুক্ত ছিলই। পূর্বসীমা। বাংলার পূর্বসীমায় উত্তরে ব্রহ্মপুত্র নদ, মধ্যে গাঢ়, খাসিয়া ও জয়ন্তিয়া পাহাড়, দক্ষিণে লুসাই, চট্টগ্রাম ও আরাকান শৈলমালা। গাঢ়, খাসিয়া, জয়ন্তিয়া শৈলশ্রেণীর বিন্যাস দেখিলেই স্পষ্টতই বোঝা যায় বাংলার সীমা এই পার্বত্য দেশ পর্যন্ত বিস্তৃত, জয়ন্তিয়া অবধি। গোয়ালপাড়া জেলার মতো শ্রীহট্ট এবং কাছাড় জেলার কিয়দংশের লোকও বাংলা ভাষাভাষী এবং সামাজিক স্মৃতিশাসন, আচার ব্যবহার, রীতিনীতিতেও বাংলা ভাষাভাষীর। জন এবং জাতও বাঙালির এবং বাংলার এক্সক্লামেশন মার্ক দেওয়া। তাহা ছাড়া বরাক ও সুরমা নদীর উপত্যকা তো মেঘনা উপত্যকারই বা ময়মনসিংহ, ত্রিপুরা, ঢাকা এই এলাকার উত্তরাংশ মাত্র। এই দুই উপত্যকার মধ্যে প্রাকৃতিক সীমা কিছু নাই বলিলেই চলে, এবং এই কারণেই প্রাচীন ও মধ্যযুগে পূর্ব বাংলার এই কয়েকটি জেলার, বিশেষভাবে ত্রিপুরা ও পূর্ব ময়মনসিংহ জেলার সংস্কার ও সংস্কৃতি এত সহজে শ্রীহট্ট কাছাড়ে বিস্তার লাভ করিতে পারিয়াছিল। এখনও শ্রীহট্ট কাছাড়ের হিন্দু মুসলমানের সমাজ ও সংস্কৃতি বাংলার পূর্বতম জেলাগুলির সঙ্গে এক সূত্রে গাঁথা। শুধু তাই নয়, লৌকিক ও অর্থনৈতিক বন্ধনও বাংলার এই জেলাগুলির সঙ্গে। সিলেট সরকার আকবরের আমলে সুবা বাংলার অন্তর্গত ছিল। 1874 খ্রিস্টাব্দে এই দুই জেলা ঢাকা বিভাগের অন্তর্গত ছিল। শ্রীহট্টের দক্ষিণে ত্রিপুরা ও চট্টগ্রাম শৈলশ্রেণী এই দুই জেলা হইতে শ্রীহট্টকে পৃথক করিয়াছে। ত্রিপুরার উত্তরে ও পূর্বে ত্রিপুরা শৈলমালা পার্বত্য চট্টগ্রামকে ত্রিপুরা হইতে পৃথক করিয়াছে। দক্ষিণ ত্রিপুরার সঙ্গে নোয়াখালী এবং সমতল চট্টগ্রামের যোগাযোগ। যাহা হোক, ত্রিপুরা ও চট্টগ্রাম শৈলশ্রেণী বাংলাদেশকে যে লুসাই জেলা এবং ব্রহ্মদেশ হইতে পৃথক করিয়াছে তাহা সুস্পষ্ট। এইসব কারণেই এই দুটি শৈলশ্রেণী বাংলার পূর্ব দক্ষিণ সীমা নির্দেশক। এবার আসছি আমরা পশ্চিম সীমায়। বাংলার বর্তমান পশ্চিম সীমা পূর্ব সীমাপেক্ষাও অধিক খর্বাকৃতি হয়েছে। উত্তর প্রান্তে মালদহ ও দিনাজপুর জেলার উত্তর ও পশ্চিম সীমাই আধুনিক বাংলার উত্তর ও পশ্চিম সীমাই আধুনিক বাংলার সীমা নির্দেশ করিতেছে।
অথচ প্রাচীন ও মধ্যযুগে এই সীমা দক্ষিণে গঙ্গার তট বাহিয়া একেবারে বর্তমান দ্বারভাঙ্গা জেলার পশ্চিম সীমা পর্যন্ত বিস্তৃত ছিল। দ্বারভাঙ্গা তো দ্বারবঙ্গ বা বঙ্গের দ্বার এই শব্দেরই আধুনিক বিকৃত রূপ, দ্বারভাঙ্গা। পূর্ণিয়া সরকার তো আকবরের আমলেও বাংলার সুবার অন্তর্গত ছিল। তাহা ছাড়া কি ভূমি প্রকৃতিতে কি প্রাচীন ভাষায় উত্তর বিহার ও মিথিলার সঙ্গে উত্তরবঙ্গ বা গৌড়পুঞ্জ বরেন্দ্রীর পার্থক্য অল্পই ছিল। পঞ্চদশ-ষোড়শ শতকে মিথিলাই তো ছিল অন্যতম বিদ্যা ও সংস্কৃতির কেন্দ্র, যাহাকে বাংলার পণ্ডিতেরা পরম তীর্থ বলিয়া মনে করিতেন। মিথিলা মৈথিল কবি বিদ্যাপতি বাঙালিরও পরমপ্রিয় কবি। উত্তরবঙ্গের এবং শ্রীহট্টের কোথাও কোথাও বহুদিন পর্যন্ত মৈথিল স্মৃতির প্রচলন ছিল, এখনও আছে। বাচস্পতি মিশ্রের স্মৃতি এখনও শ্রীহট্টের কোনো কোনো টোলে পঠিত হইয়া থাকে। প্রচুর প্রাচীন পাণ্ডুলিপিও পাওয়া যায়। শ্রীহট্ট সাহিত্য পরিষদ গ্রন্থাগারে বাচস্পতি মিশ্রের স্মৃতিগ্রন্থের অনেকগুলি পাণ্ডুলিপি রক্ষিত আছে। এই দুই ভূমির অর্থাৎ উত্তরবঙ্গ ও উত্তর বিহারের মধ্যে সামাজিক ও সাংস্কৃতিক ব্যবধান রচিত হইয়াছে মধ্যযুগে। প্রাচীনকালে এই ব্যবধান ছিল না। এই দুই ভূমি একই ভূমি বলিয়া গণ্য হইত, এমন মনে করিবার ঐতিহাসিক কারণ বিদ্যমান। এই দুই ভূমির মধ্যে প্রাকৃতিক ব্যবধানও কিছু নাই, ভূপ্রকৃতিরও কিছু বিভিন্নতা নাই। উত্তর বিহারের দক্ষিণ সীমা ধরিয়া রাজমহল পাহাড়ের ভিতর দিয়া মালদহের পশ্চিম ও দক্ষিণ সীমা ঘেঁষিয়া গঙ্গা বাংলাদেশে আসিয়া ঢুকিয়াছে। রাজমহল ও গঙ্গার দক্ষিণে বর্তমান সাঁওতাল পরগনা প্রাচীন উত্তররাঢ়ের উত্তর পশ্চিমতম অংশ। ভবিষ্য পুরাণে এই ভূমিকে বলা হয়েছে অজলা, ঊষর, জঙ্গলময় ভূমি, যেখানে কিছু কিছু লৌহ আকর আছে, যেখানে 3 ভাগ জঙ্গল 1 ভাগ গ্রাম, স্বল্প ভূমি মাত্র উর্বর। ভবদেব ভট্টের একাদশ শতকীয় লিপিতেও এই ভূমিকে বলা হইয়াছে ঊষর ও জঙ্গলময়। ইহাই ইউয়ান চুয়াং বর্ণিত কজঙ্গল। 7ম শতকে রাজা জয়নাগের বা রাজধানী, যার রাজধানী হয়তো ছিল কর্ণসুবর্ণ, এখানে কোয়েশ্চেন মার্ক দেওয়া আছে। 7ম শতকে রাজা জয়নাগের বপ্পঘোষবাট পট্টলিতে ঔদম্বরিক বিষয় নামে একটি ক্ষুদ্র জনপথের উল্লেখ আছে। আবুল ফাজলের আইনি আকবরী গ্রন্থে ঔদম্বর সরকার পূর্ণিয়া সরকারের দক্ষিণ সীমা হইতে আরম্ভ করিয়া একেবারে মুর্শিদাবাদ বীরভূম পর্যন্ত বিস্তৃত ছিল। রাজমহল বা তদানীন্তন আকমহল ওই ঔদম্বর সরকারের অন্তর্গত ছিল। বস্তুত রাজমহল ও সাঁওতাল পরগনার কিয়দংশ যে বাংলার অন্তর্গত ছিল এ সম্বন্ধে সন্দেহ থাকিতে পারে না। বাঁকুড়ার পশ্চিম সীমায় মানভূম জেলা বর্তমান বিহারের অন্তর্গত, অথচ এই মানভূম প্রাচীন মল্লভূমি বা মালভূমেরই অন্তর্গত। বাঁকুড়া ও মানভূমের ভিতর কোনো প্রাকৃতিক সীমা নাই। এই সীমা মানভূম অতিক্রম করিয়া একেবারে ছোটনাগপুরের শৈলশ্রেণী পর্যন্ত বিস্তৃত এবং এই শৈলশ্রেণী এই দিকে প্রাচীন বাংলার সীমা। ভাষায়, ভূপ্রকৃতিতে, সমাজ ও কৌম বিন্যাসে সাঁওতাল পরগনার সঙ্গে যেমন উত্তর বীরভূমের তেমনি মানভূমের সঙ্গে বাঁকুড়ার ঘনিষ্ঠ যোগাযোগ। দক্ষিণে মেদিনীপুরের পশ্চিম দক্ষিণ সীমায় বালেশ্বর জেলা ওড়িশার অন্তর্গত এবং সিংভূম বিহারের। এই দুইটি জেলারই কতকাংশ মেদিনীপুর জেলার যথাক্রমে কাঁথি, সদর ও ঝাড়গ্রাম মহকুমার সঙ্গে ঘনিষ্ঠ সম্বন্ধে যুক্ত, ভাষায়, ভূপ্রকৃতিতে, সামাজিক সংস্কৃতিতে এবং কৌম বিন্যাসে। সম্প্রতি মেদিনীপুর সাহিত্য পরিষদে রক্ষিত মহারাজ শশাঙ্কের যে তাম্রশাসনের পাঠোদ্ধার তো লেখা, উদ্ধার তো লেখা না, দয়ে বয় আকার বয়শূন্যর যে সম্প্রতি মেদিনীপুর সাহিত্য পরিষদে রক্ষিত মহারাজ শশাঙ্কের যে তাম্রশাসনের পাঠোদ্ধার হইয়াছে তাহাতে দেখা যাইতেছে উৎকল দেশও 7ম শতকের দণ্ডভুক্তির বা বর্তমান দাঁতনের অন্তর্গত ছিল। যে কোনো প্রাকৃতিক ভূমি নকশা বিশ্লেষণ করিলেই দেখা যাইবে রাজমহল হইতে এক অনুচ্চ শৈলশ্রেণী এবং গৈরিক পার্বত্যভূমি দক্ষিণে সোজা প্রসারিত হইয়া একেবারে ময়ূরভঞ্জ, কেওনঝর, বালেশ্বর স্পর্শ করিয়া সমুদ্র পর্যন্ত বিস্তৃত হইয়াছে। এই শৈলমালা এবং গৈরিক মালভূমি সাঁওতাল পরগনা, ছোটনাগপুর, মানভূম, সিংভূম এবং ময়ূরভঞ্জ, বালেশ্বর, কেওনঝর শৈলমালার অরণ্যময় গৈরিক উচ্চভূমি এবং বাংলার স্বাভাবিক প্রাকৃতিক পশ্চিম সীমা। বাংলার ভাষা, সমাজবিন্যাস, জন ও কৌমবিন্যাস এবং উত্তররাঢ়
ও পশ্চিম দক্ষিণ মেদিনীপুরের ভূপ্রকৃতি এই সীমা পর্যন্ত বিস্তৃত। এবার আসছি ফাইনাল সেকশনে, দক্ষিণ সীমা। বাংলার দক্ষিণ সীমায় বঙ্গোপসাগর এবং তাহারই তট ঘিরিয়া মেদিনীপুর, 24 পরগনা, খুলনা, বরিশাল, ফরিদপুর, ঢাকা, ত্রিপুরার দক্ষিণতম প্রান্ত অর্থাৎ চাঁদপুর, নোয়াখালী, চট্টগ্রামের সমতট ভূমির সবুজ বনময় অথবা শস্য শ্যামল আস্তরণ। এই আস্তরণ অসংখ্য ক্ষুদ্র বৃহৎ নদ নদী, খাটিখাড়ি, খালনালা, বিলজলা, হাওর বা হায়র সায়র সাগর ইত্যাদিতে সমাচ্ছন্ন। এই জেলাগুলির অধিকাংশ নিম্নভূমি ক্রমশ গড়িয়া উঠিয়াছে অসংখ্য নদ নদীবাহিত পলিমাটি এবং সাগর গর্ভতাড়িত বালুকারাশির সমন্বয়ে প্রাগৈতিহাসিক কালে এবং বোধহয় কতকটা ঐতিহাসিক কালেও। সূত্র সংক্ষিপ্ততায় এখন এইভাবে বোধহয় বাংলার সীমা নির্দেশ করা চলে। উত্তরে হিমালয় এবং হিমালয়ধৃত নেপাল, সিকিম ও ভুটান রাজ্য, উত্তর পূর্ব দিকে ব্রহ্মপুত্র নদ ও উপত্যকা, উত্তর পশ্চিম দিকে দারবঙ্গ বা দারভাঙা পর্যন্ত ভাগীরথীর উত্তর সমান্তরালবর্তী সমভূমি, পূর্ব দিকে গাঢ় খাসিয়া, জয়ন্তিয়া, ত্রিপুরা, চট্টগ্রাম, শৈলশ্রেণী বহিয়া দক্ষিণ পর্যন্ত শৈলশ্রেণী বাহিয়া দক্ষিণ সমুদ্র পর্যন্ত, পশ্চিমে রাজমহল, সাঁওতাল পরগনা, ছোটনাগপুর, মানভূম, ধলভূম, কেওনঝড়, ময়ূরভঞ্জের শৈলময় অরণ্যময় মালভূমি, দক্ষিণে বঙ্গোপসাগর। এই প্রাকৃতিক সীমাবিধৃত ভূমিখণ্ডের মধ্যেই প্রাচীন বাংলার গৌড়, পুন্ড্র, বরেন্দ্রী, রাঢ়, সূক্ষ্ম, তাম্রলিপ্তি, সমতট, বঙ্গ, বঙ্গাল, হরিকেল প্রভৃতি জনপদ, ভাগীরথী, করতোয়া, ব্রহ্মপুত্র, পদ্মা, মেঘনা এবং আরও অসংখ্য নদ নদী বিধৌত বাংলার গ্রাম, প্রান্তর, পাহাড়, কান্তার। এই ভূখণ্ডই ঐতিহাসিককালের বাঙালির কর্মকৃতির উৎস এবং ধর্ম, কর্ম, নর্মভূমি। একদিকে সুউচ্চ পর্বত, দুই দিকে কঠিন শৈলভূমি, আর একদিকে বিস্তীর্ণ সমুদ্র। মাঝখানে সমভূমির সাম্য, ইহাই বাঙালির ভৌগোলিক ভাগ্য। আজ হিমালয় আমাদের নামমাত্রই, সমুদ্রও বুঝি নামমাত্র, তাম্রলিপ্তি সত্যিই সুকরুণ স্মৃতি। সাম্প্রতিক বাংলার উত্তরে তরাই বনভূমি, দক্ষিণে সুন্দরবন ও তৃণাস্তীর্ণ জলাভূমি, এই দুইয়ে মিলিয়া যেন বাংলাদেশকে উষ্ণ জলীয়তার ক্লান্ত অবসাদে ঘিরিয়া ধরিয়াছে। বিংশ শতাব্দীর এক বাঙালি কবির লেখনীতে এই ভৌগোলিক ভাগ্য সুন্দর কাব্যময় রূপ গ্রহণ করিয়াছে। কবিতাটি সমগ্র উদ্ধৃতির দাবি রাখে। প্রেমেন্দ্র মিত্রের কবিতা ভৌগোলিক এখানে দেওয়া রয়েছে হিস্ট্রির বইতে। হিমালয় নামমাত্র, আমাদের সমুদ্র কোথায়? টিমটিম করে শুধু খেলো দুটি বন্দরের বাতি, সমুদ্রের দুঃসাহসী জাহাজ ভেড়ে না সেথা, তাম্রলিপ্তি সকরুণ স্মৃতি। দিগন্ত বিস্তৃত স্বপ্ন আছে বটে সমতল সবুজ ক্ষেতের, কত উগ্র নদী সেই স্বপনেতে গেল মজে হেজে, এক পদ্মা মরে মাথা কুটে। উত্তরে উত্তুঙ্গ গিরি, দক্ষিণেতে দুরন্ত সাগর, যে দারুণ দেবতার বর, মাঠ ভরা ধান দিয়ে শুধু, গান দিয়ে নিরাপদ খেয়াতরণীর পরিতৃপ্ত জীবনের ধন্যবাদ দিয়ে তারে কভু তুষ্ট করা যায়। ছবির মতন গ্রাম, স্বপনের মতন শহর, যত পারো গড়ো, অর্চনার চূড়া তুলে ধরো তারাদের পানে। তবু যেন আরও এক মৃত্যুদীপ্ত ছিল এই ভূখণ্ডের, ছিল সেই সাগরের পাহাড়ের দেবতার মনে, সেই অর্থলাঞ্ছিত যে। তাই আমাদের সীমা হলো দক্ষিণে সুন্দরবন, উত্তরে টেরাই। ভৌগোলিক, প্রেমেন্দ্র মিত্র।